Assalamu alaikum wa rahmatullah. Dear students, how are you all? I hope that you all are well by the grace of Allah. আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় আশীর্বাদে ভালো আছি। আজকে আমরা তোমাদের সাথে নতুন একটি টপিকস নিয়ে শেয়ার করব। যে টপিকসটা টোটালি আমাদের শিডিউলের মধ্যে ছিল না। তোমাদের টোটাল 7-এর যে সিলেবাস রয়েছে, ওভারঅল সকল চ্যাপ্টার, সকল আইটেমস, স্পেশালি সেকেন্ড পেপারের জন্য প্রত্যেকটা আইটেমসের সাথে যে বিষয়গুলো যে বিষয়টি মোস্ট ইম্পর্টেন্ট, সেই বিষয় নিয়ে আজকে আমি তোমাদের লেকচার দেবো ইনশাল্লাহ। দ্যাটস মাই পয়েন্ট। এটাই হচ্ছে আমার আজকের টপিক, রাইটিং পার্ট। ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাইটিং পার্ট, অর্থাৎ ফর এভরি ক্লাসেস, প্রত্যেকটা ক্লাসের জন্য লাইক দিস পার্ট এই অংশটা রয়েছে, এবং সেখানে আমাকে ইমেইল, অ্যাপ্লিকেশন, লেটার, কম্পোজিশন, শর্ট কম্পোজিশন, ওয়ার্ড, প্যারাগ্রাফ আমাদেরকে লিখতে হয়। সো ডিয়ার স্টুডেন্টস, রাইটিং পার্টে অনেকগুলো মার্কস রয়েছে। সেই প্রত্যেকটা মার্কস আমরা গ্র্যাজুয়ালিভাবে যে আনসার করে থাকি, মুখস্থ করে অথবা কেউ বুঝে অথবা কেউ না বুঝে, আমরা চোখ বন্ধ করে মাগরিব পরে পড়তে বসে অথবা যে যখন সুযোগ পাই আমরা টোটালি মুখস্থ করার চেষ্টা করি। তবে যারা বুঝে মুখস্থ করে তাদের হয়তো লং টাইম থাকে, যারা হয়তো বুঝে মুখস্থ করে না তাদের হয়তো ব্রেনে অনেকক্ষণ থাকে না। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে চেষ্টা করবো এমন কিছু রুলস, অজানা কিছু বিষয়, আমরা টেকনিক কিছু জানবো, শিখবো, যার মাধ্যমে আমাদের অনেক কিছু রাইটিং পার্টসের যে অংশগুলো আমাদের ইজি হয়ে যায়। সো ডিয়ার স্টুডেন্টস, আমি আজকে যে মৌলিক বিষয়ের কথা বলবো, আমরা পয়েন্ট আমরা শুনেছি, সরাসরি আমরা লেকচার যাচ্ছি আর কথা না বাড়িয়ে। সো ডিয়ার স্টুডেন্টস, আমি একটা এক্সাম্পল দিয়ে আজকের লেকচারটা শুরু করতে যাচ্ছি। লেকচারটা এমন, বা আমরা এক্সাম্পল বলতে পারি, সাপোজ আমি তোমাদের ক্লাস নিচ্ছি, ক্লাসে স্ট্যান্ডিং দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি। একজন নিউ কামার বা তোমাদের একজন নতুন বন্ধু ক্লাসের বাইরে এসেছে এবং নক করেছে, আমি দরজাটা খুলেছি। অথবা আরও এইভাবে বলতে পারি তোমাদের যে দরজা, আমি ক্লাসরুম থেকে বাইরে বের হয়েছি, বের হওয়ার পর ওই নিউ কামার বা তোমাদের যে ক্লাসমেট নতুন যে এসেছে তাকে যদি প্রশ্ন করি, বলো তো এই ক্লাসরুমে কয়টি উইন্ডোজ বা হাউ মেনি উইন্ডোজ আর দেয়া, এখানে কয়টি উইন্ডো বা জানালা রয়েছে, সে কি আনসার দিতে পারবে? ইম্পসিবল, বিকজ সে তো দেখেনি, ক্লাসে কখনো ইন করেনি, সে বলতে পারবে না। তাহলে ফার্স্ট কী কাজ, হোয়াট শুড আই ডু নাও, এখন আমার কী করা উচিত, বা হাউ উইল আই গিভ আনসার, আমি কীভাবে উত্তর দিব। আনসারটা এভাবে ফার্স্ট হচ্ছে ক্লাসে ইন করতে হবে, সে প্রত্যেকটি জানলা দেখবে, কাউন্ট করবে, দেন আনসার দেবে। সো আমরা এই গল্প বা স্টোরির মাধ্যমে এইভাবে বুঝতে পারি, ফার্স্ট হচ্ছে তোমাকে আগে ক্লাসে বা দরজায় বা ডোর দিয়ে ক্লাসে ইন করতে হবে, তারপরে তোমাকে ফাইন্ড আউট করতে হবে ক্লাসে কয়টি বেঞ্চ রয়েছে, ক্লাসে কয়টি জানালা রয়েছে, কয়টি ফ্যান রয়েছে। ফর এক্সাম্পল, ঠিক অনুরূপভাবেই তুমি অন্য কোনো ক্লাসে গেলে, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, এনি ক্লাসে তুমি ইন করতে হলে ওই ক্লাসে কয়টি জানালা এবং সে ইন করা ছাড়া তুমি আনসার দিতে পারবে না, কখনোই না। আমরাও আমাদের মাতৃভাষা, আমাদের মাদার টাং হচ্ছে বেঙ্গলি। সো বাংলা ভাষা যতক্ষণ পর্যন্ত তুমি স্বচ্ছভাবে আয়ত্ত করতে না পারবে, বাংলা ভাষা তোমার নিজের মধ্যে একদম ক্লিয়ার কনসেপশন না থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যখন শিখবে, হোক সেটা ইংলিশ, হোক সেটা আরবিক, অথবা কোনো তামিল, বা অথবা কোনো হিন্দি বা উর্দু, যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক না কেন, তুমি আয়ত্ত করতে পারবে না। সো ডিয়ার স্টুডেন্টস, অনেক কথাই বললাম, এই স্টোরির মাধ্যমে আমরা যেটা শিখতে চাচ্ছি, দ্যাটস মাই পয়েন্ট, সেটা আমার পয়েন্ট। এবং সেটা হচ্ছে এই, তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটু আগেই যে গল্পটা পড়েছি তার সাথে একটি মিলিয়ে নাও। সেটা হলো এমন যে তোমাকে আগে সর্বপ্রথম 3টি ক্লাসের, অর্থাৎ বাংলা ভাষার মোট 3টি কাল, প্রত্যেকটা কালের মৌলিক যে বেসিক জ্ঞানটা, এটাকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে এবং মেমোরাইজ করতে হবে খুব ভালো করে। দেন প্রত্যেকটা কালের মধ্যে ইন করার পরে আমরা
প্রত্যেকটা কালের যে প্রকার রয়েছে আরও 4টি করে, সেটা আমরা একটু পরে শুনতে পাবো। ডিয়ার স্টুডেন্টস, ল, ব, ল এবং ব কোনো কিছুই নেই। আমি আগেই বলছি তোমাকে আগে 3টি কাল সম্পর্কে খুবই স্বচ্ছ মানে ক্লিয়ার কনসেপশন তোমার মধ্যে থাকতে হবে। দেখো এখানে লিখেছি সে এসেছিল, অর্থাৎ একটি বাংলা বাক্য সেটা যদি অনেক বড় হয়, সেটা 1 ফিট 3 ফিট 4 ফিট অনেক বড় লাইন লিখেছ, অনেক বড় একটা লাইন লিখেছ। তোমাকে যদি কোশ্চেন করা হয় একটা লাইন লিখে, অনেক বড় লাইন লিখে, বলো তো এটা কোন টেন্স, তখন তুমি কি বলবে যে স্যার একটু দাঁড়ান আমি পুরো বাক্যটা পড়ে নিই তারপরে আনসার দিচ্ছি, স্যার একটু ওয়েট করেন, এভাবে উত্তর দেবে? নাকি পুরো বাক্যটা না পড়ে শর্ট একটি শব্দ দেখে উত্তর দেবে? কোনটা? অবশ্যই পুরো বাক্যটা না পড়ে একটা বাক্যর স্পেসিফিক একটা ওয়ার্ড দেখেই আমরা উত্তর দেবো, এটা এই টেন্স, এটা এই টেন্স। এই যে শর্টলি যে টেন্স নির্ণয়, বাংলা বাক্য, বাংলা ভাষা, যে একটা বেসিক নলেজটা তোমার মধ্যে থাকতে হবে, তাহলে তুমি বাকি যে প্রকারগুলো হচ্ছে প্রত্যেকটা কালের মধ্যে সেটা তুমি ভালো করে বুঝতে পারো। সো ডিয়ার স্টুডেন্ট, তাহলে একটা বাক্য যত বড়ই হোক অথবা যত ছোটই হোক, পুরো বাক্যটা পুরো টেন্স নির্ণয় করতে হয় না, একটি মাত্র শব্দ। সেই শব্দটা কি? সেই শব্দের নাম হচ্ছে ক্রিয়া, ইংলিশে বলা হয় ভার্ব। তাহলে এবার আমরা আসি একটি বাংলা বাক্যের শেষ শব্দে, বাক্য যত বড়ই হোক, বাংলা বাক্যের শেষ শব্দে যদি ল থাকে, কি থাকে? ল থাকলে শেষ শব্দের মধ্যে অর্থাৎ ক্রিয়া বা ভার্বের মধ্যে ল থাকতে হবে। ল, এর সাথে আকার ওকার রস্যিকার, বইয়ে লেখা আছে লাম লেম লিম যাই থাক না কেন, শুধু ল লেটারটা, ল বর্ণটা থাকলেই চলবে, এর সাথে আকার ওকার রস্যিকার যা থাকে থাক। শর্টলি আমি আবার বলছি ডিয়ার স্টুডেন্টস, বাংলা বাক্যের শেষ শব্দে যদি ল থাকে তাহলে অতীতকাল, জি শুধু ল বর্ণটি আমি পাশে লিখে দিয়েছি, অতীতকাল। বাংলা বাক্যের শেষ শব্দের মাঝখানে যদি ব থাকে, এই ব এর সাথে আকার ওকার রস্যিকার যা থাকে থাক, তাহলে সেটা কী কাল বলবো? ভবিষ্যৎকাল বলবো। এবার আসি বাংলা বাক্যের শেষ শব্দে যদি, শেষ শব্দে বা ক্রিয়ামূলক ওয়ার্ডের মধ্যে যদি ল এবং ব কোনোটাই যদি না থাকে, তাহলে এই বাক্যটাকে আমরা কী বলবো? প্রেজেন্ট টেন্স বলবো, অর্থাৎ বর্তমান কাল বলবো। ডিয়ার স্টুডেন্টস, আমি আগেই বলছি যে আমরা আগে 3টি কালে দরজাতে ঢুকবো। সে 3টি কাল কি? বাংলা বাক্যের শেষ শব্দ ল থাকলে শুধু ল বর্ণটি, এর সাথে আকার ওকার রস্যিকার যা থাকে থাক। ল থাকলে অতীতকাল, ব থাকলে ভবিষ্যৎকাল, ল বা না থাকলে আমরা অবশ্যই সেটাকে কি বলবো? বর্তমানকাল বা প্রেজেন্ট টেন্স বলবো। এরপর আমরা দরজায় ঢোকার পরে এর ভিতরে প্রত্যেকটার 4টি করে জানালা বা 4টি করে কাল রয়েছে। তবে অবশ্যই মনে রাখবে এই যে এখানে ল এবং ব নেই, তাহলে এই বর্তমানকালে যে আরও যে 4টি প্রকার রয়েছে সেই 4 প্রকারের মধ্যে কিন্তু কখনোই ল বা থাকবে না। স্বাভাবিক যে মানে কাজগুলো বোঝাবে অবশ্যই ল বা থাকবে না। এরপরে ভবিষ্যৎকালে যে 4টি প্রকার রয়েছে সেখানে অবশ্যই ব যুক্ত থাকতে হবে এবং সেখানে এই ল থাকবে না। আবার অতীতকালে যে 4 প্রকার রয়েছে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, সেই 4 প্রকারের মধ্যে অবশ্যই কি ল থাকতেই হবে, সেখানে ব থাকবে না, অথবা ল বা ছাড়াও কখনো থাকবে না, ল থাকতেই হবে। তাহলে আমরা 3টা বৈশিষ্ট্যের মাধ্যমে 3টা কাল স্বচ্ছভাবে আগে জ্ঞান অর্জন করলাম, যেটা বর্তমানকাল, এটা অতীতকাল, এটা ভবিষ্যৎকাল, এটা বর্তমানকাল। ঠিক আমরা এটার পাশাপাশি এই 3 প্রকার যে শিখেছি, আজকে সকল প্রকারই বোঝানো সম্ভব না, যার কারণে আমি তোমাদের শর্টলি বোঝানোর চেষ্টা করছি। এটা হলো 3 প্রকার আমরা শিখলাম। ঠিক এই 3 প্রকার প্যাসিভ বাক্য আমরা কিভাবে বাংলা বাক্য দেখে বুঝবো যে এটা প্যাসিভ, এটা অ্যাক্টিভ। হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, আমরা এতক্ষণ যে 3টা পড়েছি, এটা পাস্ট ইনডিফিনিট, এটা ফিউচার ইনডিফিনিট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ 3 কাল মানে 3 কালের প্রথমটা বোঝাচ্ছে এখানে। সো অনুরূপভাবে আমরা এই অ্যাক্টিভের প্রথম 3টা বা 3 কাল এবং প্যাসিভের প্রথম 3টা বা প্যাসিভ, প্রেজেন্ট ইনডিফিনিট, প্যাসিভ, পাস্ট ইনডিফিনিট, প্যাসিভ, ফিউচার ইনডিফিনিট, এই 3টা রাইটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা কাজে লাগে। সো শর্টলি আমি এই কয়েকটি মাত্র নিয়ে এসেছি। সো ডিয়ার স্টুডেন্টস, দেখতে পাচ্ছি এখানে ইহা দেওয়া হয়, তাকে দেওয়া হয়েছিল, ইহা তাকে দেওয়া হবে। ডিয়ার স্টুডেন্টস, আমি যদি শুধু বাংলা বাক্য দেখে যদি বলি, আচ্ছা বলো তো এটা কোনটা কোন টেন্স, তুমি এখানে বলবে স্যার ইহা দেওয়া হয়, এটা প্রেজেন্ট টেন্স। কেন? এখানে লও নাই, বও নাই। তাকে দেওয়া হয়েছিল, এটা কোন টেন্স? বলে স্যার এটা পাস্ট ইনডিফিনিট। কেন? এখানে ল আছে। ইহা তাকে দেওয়া হবে, এটা কোন টেন্স? ফিউচার ইনডিফিনিট। কেন? এখানে ব আছে, লও নাই, আবার ল ব ছাড়াও এই বাক্যটা নয়, ব অবশ্যই এখানে আছে। সো ডিয়ার স্টুডেন্ট, এটা ফিউচার ইনডিফিনিট।
আর প্রশ্ন হচ্ছে এটা অ্যাক্টিভ না প্যাসিভ। হ্যাঁ, অ্যাক্টিভ এবং প্যাসিভের ক্ষেত্রে বাংলা বাক্যের গঠনটা একটু দেখে নাও। সে এসেছিল, আর তাকে দেওয়া হয়েছিল, তাকে খাওয়া হয়েছিল, তারপরে তাকে দেওয়া হয়েছিল, তাকে নেওয়া হয়েছিল, ইহা আঁকা হয়েছিল, ইহা কেনা হয়েছিল, ঠিক এভাবে অর্থ আসে। যেমন বর্তমানকালে ইহা দেওয়া হয়, ইহা কেনা হয়, ইহা রাখা হয়, ইহা ভাঙা হয়, ইহা দেখা হয়, ঠিক এভাবে অর্থ প্যাসিভের ক্ষেত্রে হয়ে থাকে। অনুরূপভাবে ইহা তাকে দেওয়া হবে, ইহা কেনা হবে, ইহা আনা হবে, ইহা বন্টন করা হবে, ইহা ভাঙা হবে, এভাবে অর্থ হয়ে থাকে। অর্থাৎ অ্যাক্টিভ তিনটি এবং প্যাসিভের তিনটি আমরা অর্থটা বাংলা বাক্য দেখে বৈশিষ্ট্য আমরা শিখলাম, কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারবো। এবার আসি আমরা আরও মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়, ভাঙা হবে, এভাবে অর্থ হয়ে থাকে। অর্থাৎ অ্যাক্টিভ তিনটি এবং প্যাসিভের তিনটি আমরা অর্থটা বাংলা বাক্য দেখে বৈশিষ্ট্য আমরা শিখলাম, কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারবো। এবার আসি আমরা আরও মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়, ফরমেশনস অফ ভার্ব। স্টুডেন্টস তোমরা দেখতে পাচ্ছ, আমি অনেক স্টুডেন্টকে প্রশ্ন করেছিলাম যে মৌলিকভাবে যত টেন্স আছে 12 প্রকার, এই 12 প্রকার টেন্স অথবা 12টি প্যাসিভ সব কিছু মিলে এই তাম পৃথিবীতে যত ভার্ব আছে সকল ভার্বগুলো যদি একত্রে সংক্ষেপে যদি বলি যে টোটাল ভার্ব কয়টি, এক একজন এক একভাবে বলে থাকে। সো স্টুডেন্ট শর্টলি বলছি, টোটাল ভার্ব হচ্ছে, ভার্বের রূপ হচ্ছে আমরা মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটি। V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, V2 অর্থাৎ পাস্ট ফর্ম, V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, ING ফর্ম, S বাই S ফর্ম। 12 প্রকার টেন্সে এই পাঁচটির বাইরে নেই। ডিয়ার স্টুডেন্ট তোমাদের আবার বলছি, 12 প্রকার টেন্সে যে ভার্বগুলো অর্থাৎ মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব যে ব্যবহার হয় বা মেইন ভার্ব যে ব্যবহার হয় এই পাঁচটির বাইরে নেই। তাহলে সহজ বিষয় যে 12 প্রকার টেন্সে মূল ভার্বের রূপ মোট কয়টি? পাঁচটি। এই পাঁচটি ব্যবহার হয়। শর্টলি যদি শিখে নিই, V1 কয়টি টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিটে। V2 কয়টি টেন্সে ব্যবহার হয়? একটি, শুধু পাস্ট ইনডিফিনিট টেন্সে। V3 কয়টিতে? যে V3 কয়টিতে? ইন 3 পারফেক্ট। অর্থাৎ পারফেক্ট মোট কয়টি? তিনটি, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট। এই তিনটি পারফেক্টে সবসময় V3 হয়, আর কোথাও ব্যবহৃত হয় না। এবার ING কয়টি টেন্সে? ইন 6 কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মোট কয়টি 12 প্রকার টেন্সের মধ্যে? 6টি। এই 6টি কন্টিনিউয়াসে সবসময় মূল ভার্বের সাথে ING যুক্ত হবে। লাস্ট ওয়ান হচ্ছে এস অথবা ইয়েস। যেমন এই এস বা ইয়েস কয়টি টেন্সে যুক্ত হয়? একটি টেন্সে, ইন ওয়ানলি প্রেজেন্ট ইনডিফিনিট, আর কোনো টেন্সেই ব্যবহৃত হয় না। তাহলে সংক্ষেপে শিখে নিলাম যে V1 দুইটি টেন্সে ব্যবহার হয়, V2 একটি টেন্সে ব্যবহার হয়, V3 তিনটি টেন্সে ব্যবহার হয়, ING 6টি কন্টিনিউয়াসে ব্যবহার হয়, এস বা ইয়েস একটি, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট। সো এই হচ্ছে সংক্ষেপে ভার্বের 5টি রূপ। অর্থাৎ কেউ যদি বলে যে 12 প্রকার টেন্সের মূল ভার্বের ব্যবহার মোট কয়টি? 5টি। কী কী? বাস এই 12 প্রকার টেন্সটাকে শর্টলি সংক্ষেপে আমরা সবসময় ধরে নেব অ্যাক্টিভ। অর্থাৎ অ্যাক্টিভ মানে 12 প্রকার টেন্স, টেন্স মানে অ্যাক্টিভ, সহজ বিষয়। আর এর বিপরীত যে সেগুলি হচ্ছে প্যাসিভ। অর্থাৎ বাট ইন প্যাসিভ, প্যাসিভের ক্ষেত্রে মেইন ভার্ব অলওয়েজ উইল বি V3। অর্থাৎ স্টুডেন্টস 12 প্রকার টেন্সে বা অ্যাক্টিভের ক্ষেত্রে মূল ভার্ব 5 ধরনের রূপান্তর হয়ে থাকে। কখনো V1, কখনো V2, কখনো V3, কখনো ING, কখনো এস বাই এস। কিন্তু প্যাসিভের ক্ষেত্রে সেই প্যাসিভও একই, এই 12 প্রকার, কিন্তু 12 প্রকার প্যাসিভের ক্ষেত্রে কখনোই মূল ভার্ব V3 এর বাইরে ব্যবহৃত হয় না। ডিয়ার স্টুডেন্টস, আমি আবার বলছি যে অ্যাক্টিভ বা 12 প্রকার টেন্সে ভার্বের রূপান্তর হচ্ছে 5 ভাবে ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু প্যাসিভের ক্ষেত্রে মূল ভাব সবসময় V3 এর বাইরে কখনোই, এই যে লিখেছে V1, V2, এরপর ING, এস বাই এস, কখনোই ব্যবহৃত হয় না, যে কাটা দিয়েছি। মানে কি এই 5 প্রকার ভার্বের রূপের মধ্যে প্যাসিভের ক্ষেত্রে শুধু একটি ব্যবহৃত হয়, আর বাকি 4টা রূপ কখনোই প্যাসিভের ক্ষেত্রে ব্যবহৃত হয় না। সো ডিয়ার স্টুডেন্টস, আমি আরেকটু শর্টলি বলছি, বোঝানোর চেষ্টা করছি তোমাদের। সেটা হলো কেউ যদি অ্যাক্টিভ অথবা প্যাসিভ আরেকটু ভালো করে দখল রাখতে চায়, তাহলে শুধু 6টি কন্টিনিউয়াসে যে সাহায্যকারী ভার্ব রয়েছে, এই 6টি কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্ব কেউ যদি চোখ বুঝে মুখস্থ করতে পারে, তার জন্য সবচেয়ে ইজি। একটা বাক্যের মিনিং না জেনেই কোনটা অ্যাক্টিভ বাক্য কোনটি প্যাসিভ বাক্য, একটা বাক্য লিখেছে মুখস্থ করেছে এবং সেই বাক্যটা রং রাইট হয়েছে কিনা সে ফাইন্ড আউট করতে পারবে। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা বুঝে অর্থাৎ চেষ্টা করে বুঝে পড়ার জন্য, এরপরেও কোথাও আমরা একটা সেন্টেন্স দেখেছি কিন্তু অর্থ জানি না, অর্থ না জেনেও বাক্যটা রং রাইট কিনা সেটা আমরা বুঝতে পারবো, এই জায়গাটা তোমাদেরকে নিতে চাচ্ছে। সো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের আবার চেষ্টা করছি, কেউ যদি আরও সংক্ষেপে অ্যাক্টিভ অথবা প্যাসিভ অর্থ বাক্যের জানা ছাড়াই
সে যদি ফাইন্ড আউট করতে চায় যে আমি যেন বলতে পারি, আমি যেন ধরতে পারি যেটা অ্যাক্টিভ এটা প্যাসিভ, অর্থ জানি না, তারপরেও বলতে পারি, সেই জায়গায় তোমরা কীভাবে যাবে? শুধু 6টি কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্ব যদি তোমরা মুখস্থ করতে পারো খুব ভালো করে, তাহলে তোমরা খুব ইজিলি আয়ত্ত করতে পারো। সেটা হলো, ডিয়ার স্টুডেন্টস, am, is, are, was, were, shall be, will be, have been, has been, had been, shall have been, will have been। ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে এই 6টি কন্টিনিউয়াসের যে সাহায্যকারী ভার্ব, এরপরে যে মূল ভার্বটা আসবে তার সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে। আর আইএনজি যুক্ত হলে তাকে কি বলবো? অ্যাক্টিভ বলবো। কি বলবো? অ্যাক্টিভ বলবো। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ কন্টিনিউয়াস মানেই মূল ভার্বের সাথে আইএনজি অবশ্যই হবে। তার মানে এই 6টি কন্টিনিউয়াসের যে সাহায্যকারী ভার্ব, এরপরে যদি কোনো একটা ভার্ব থাকে তার সাথে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে আমরা বলবো অ্যাক্টিভ। আর যদি am, is, are, was, are, shall be, will be, এই যে 6টি কন্টিনিউয়াসের যে সাহায্যকারী ভার্ব আছে, কিন্তু এরপরে যে ভার্বটা এসেছে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়নি, না হয়ে ওই ভার্বটা তুমি দেখতে পাচ্ছ B3। ফর এক্সাম্পল, ডিয়ার স্টুডেন্টস, যেমন ইট ইজ গিভেন, আমরা জানি যে am, is, are এর পরটা আইএনজি হয়, কিন্তু এখানে আইএনজি কিন্তু নেই, কি আছে? B3। সুতরাং দিস ইজ প্যাসিভ, দিস ইজ প্যাসিভ। হি ওয়াজ গিভেন, উই নো, আমরা জানি যে ওয়াজ, ওয়ারের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু এখানে হয়নি, B3। সুতরাং দিস ইজ প্যাসিভ ফার্স্ট ইন্ডিভিজুয়াল। অনুরূপভাবে এখানে শ্যাল বি, উইল বি এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার কথা কন্টিনিউয়াসের ক্ষেত্রে, অর্থাৎ অ্যাক্টিভের ক্ষেত্রে, কিন্তু এখানে হয়নি। আর কী হয়েছে? B3। সুতরাং দিস ইজ প্যাসিভ ফিউচার ইনডিফিনিট। ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে আমি আবারও দেখানোর চেষ্টা করছি, am, is, are, was, were, অর্থাৎ এই যে যতগুলো সাহায্যকারী ভার্ব আছে, এই সকল সাহায্যকারী ভার্বের পরে যে ভার্বটা এসেছে ওই ভার্বটার সাথে যদি আইএনজি থাকে তাহলে অ্যাক্টিভ, আর যদি আইএনজি না থাকে V3 হয় তাহলে সেটা কী হলো? অবশ্যই ওই বাক্যের মিনিংটা না জানলেও বলবো যে এই বাক্যটা প্যাসিভ। সো ডিয়ার স্টুডেন্টস, এই দুটি বিষয় খুবই ইম্পর্টেন্ট, অ্যাক্টিভ এবং প্যাসিভ। এই একটা বাক্য মানে সঠিকভাবে হয়েছে কিনা, একটা সেন্টেন্স কারেকশন হয়েছে কিনা, সেই সেন্টেন্স কারেকশনের জন্য যতগুলো আইটেমস তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই অ্যাক্টিভ বা প্যাসিভ বা টেন্স আমরা বলতে পারি। এই মৌলিক যতগুলো আইটেমস তার মধ্যে এটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং সংক্ষেপে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি এখান থেকে তোমাদের কিছু বিষয় হলে ইজি হয়েছে, এবং এর ছাড়া এর বাইরে যদি কোনো আরও কথা গুরুত্বপূর্ণ থাকে, এবং অবশ্যই তোমরা জানো যে এর বাইরে অনেক কথা রয়েছে, সংক্ষেপে তোমাদের যতটুকু বোঝানোর চেষ্টা করেছি। এর বাইরে যে কথাগুলো রয়েছে আমি নেক্সটে যদি কোনো চান্স পাই দেন আমি তোমাদেরকে অবশ্যই আরেকটু বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব। ডিয়ার স্টুডেন্টস, আমি আবারও বলছি যে রাইটিং পার্টের যতগুলো অংশ, প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, অ্যাপ্লিকেশন, ইমেল রয়েছে, সেখানে যে আমরা সবাই মুখস্থ করি, সেই মুখস্থ করাটা যেন আমাদের লং টাইম ব্রেনে থাকে, অবশ্যই সেক্ষেত্রে আমাদের বুঝে পড়া উচিত। এবং বুঝে পড়ার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যে আইটেমস অ্যাক্টিভ এবং প্যাসিভ, অ্যাক্টিভ এবং প্যাসিভ আমাদের অবশ্যই বাক্য শুদ্ধ হওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা সেই বিষয়টা একটু ক্লিয়ার হওয়ার জন্য এ পর্যন্ত চেষ্টা করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং পরবর্তীতে বাকি অংশ আলোচনা এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আজকের এই রাইটিং পার্টের লেকচার এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।